electronic, digital and press, print media. আমার মনে হয় দুটো চেয়ার যদি অর্গানাইজ করে with the music team of our হিস্ট্রি একদম হিস্ট্রি মানে ছোটবেলা থেকে গান শুনে বড় হয়েছি, সুর শুনে বড় হয়েছি, কিন্তু একটার পর একটা হিট ছবি একদম দেবশ্রী রায়। আমি তো দেখতে পাচ্ছি কথা হয়েছিল। আমি কলকাতার রসগোল্লা, কত বলারই নেই। কোনো শোতে গেলে আমি ওইটা না আগে নামতে পারি না, ছাড়ে না পাবলিক, না ওটা আমি বলি ওটা আমার ন্যাশনাল অ্যান্থেম। আচ্ছা, মিউজিশিয়ানদের বলে ন্যাশনাল অ্যান্থেম এরকম একটা অবস্থা। তো যাই হোক, আজকে এই সুন্দর সন্ধ্যায় আসতে পেরে ভালো লাগছে। এবং আমার লবঙ্গলতা যে ছবিটা ঋতু করেছে, এবং সব থেকে ইমোশনাল ব্যাপার হচ্ছে যে আমি আজও ভাবতে পারি না যে বাপিদা আমাদের মধ্যে নেই। আজও ভাবতে পারি না। শুধু ছবি নয়, প্রচুর শো করেছি একসঙ্গে, দেবশ্রী রায় বাপি লাহিড়ী নাইট। এবং বাপিদা আমাকে ডাকতো স্টেজে, এবার যখন গান ধরতাম ইনভেরিয়েবলি ভুলে যেত গানের লাইনগুলো, ভুলে গিয়ে বলতে এর পরটা কিরে, পরটা কিরে, এত বিপদে ফেলতো স্টেজে উঠে, মানে কি বলবো। তো খুব এনজয় করতাম, প্রচুর শো করেছি। তারপরে সেই ভূতের ঘটনা অনেক অনেক অনেক, মানে তারপরে হ্যাঁ বাবা, অপরেশ কাকু, তারপরে কাকিমা, এবং আমরা অ্যাকচুয়ালি ফ্যামিলি, আমরা আত্মীয়। মানে আমি বলছি আমার ছোট কাকিমা, আমার নিজের ছোট কাকিমা হচ্ছে বাপিদার মাসি। আচ্ছা আচ্ছা, হ্যাঁ, আর বাঁশুরি লাহিড়ী বোন, নিজের। তো সেই সূত্রে আমাদের আমরা খুবই সমৃদ্ধ হলাম তোমার উপস্থিতিতে আজকে, সেই জন্য আরো বিশেষ করে। এবং আজকে যারা সবাই মঞ্চে আছে, মানে সত্যি আজকে এসে খুব আনন্দিত আমি। পুরনো মানুষদের দেখতে পেলাম, এবং সবাই সবাই আমার খুব প্রিয়, খুব প্রিয়। এবং রেমার ছেলে খুব ভালো গান গাইছে। আমার শুভকামনা, শুভেচ্ছা, বেস্ট উইশেস যেন আরো বড় হয়। এবং উনি হচ্ছেন ছবির প্রোডিউসার রঞ্জনা দি, ওনার সঙ্গে অনেক দিনের পরিচিত। একটা ছবি শুরু হয়েছিল বটে একসঙ্গে, কিন্তু সেটা ঘটনাচক্রে হতে পারেনি। তবে ভালো লাগছে যে আজকে একটা ছবি কমপ্লিট হয়েছে এবং রিলিজ হবে। আমার শুভকামনা আপনাকে এবং প্রত্যেক টিম যারা কাজ করেছে এখানে, সবাইকে আমার আন্তরিক শুভেচ্ছা। আজকে এখানে আলমগীর ভাইও বোধহয় আছেন, উনি নেই আজকে। আচ্ছা, না আলমগীর ভাইয়ের সঙ্গে আলাদা সম্পর্ক আমার, ওই সঙ্গে বললাম কথাটা, তো ওনাকেই দেখলাম না। তো যাই হোক, সবাই খুব আশা করব ভালো কাজ করেছে এবং ছবি খুব সুন্দরভাবে চলবে, এটাই আমার আশা। থ্যাংক ইউ দেবশ্রী, সবাইকে আমার বেস্ট উইশেস। একটু মাইক্রোফোনটা। আমাদের সাহিত্যে এত ভান্ডার আছে না, মানে সাহিত্য নির্ভর অনেক ছবি হতে পারে যেগুলো আমরা মিস করে যাই মাঝে মাঝে, কিন্তু সাহিত্যের ভেতরে এত বড় মানে একটা পরিধি, সেটা যদি আমরা এক্সপ্লোর করি তাহলে আমরা অনেক ভালো ভালো সাহিত্য থেকে ছবি পাবো এবং দর্শকের কাছাকাছি আরও বেশি পৌঁছতে পারবো এবং সাহিত্যকে বাঁচিয়ে রাখতে পারবো, সবচেয়ে বড় কথা। আর এই ছবিটাও মানে বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের রজনী থেকে ইন্সপায়ার্ড, যেখানে লবঙ্গলতার পার্সপেক্টিভ থেকে এটা। এবং আমি মনে করি যে লবঙ্গলতা চরিত্রটি খুব স্ট্রং একটি চরিত্র এবং তার ভিউ পয়েন্ট থেকে ছবিটি হয়েছে। আর অবশ্যই বাপিদার মিউজিকে এই ছবিটি সমৃদ্ধ এবং বলা যেতে পারে বাংলা ছবির শেষ মিউজিক এটাই উনি করেছেন। আর আজকে তার পরিবার এখানে পুরো উপস্থিত এবং আমার ভীষণ ভালো লাগছে যে সেই পরিবারের সঙ্গে আমরা আজকের এই সময়টা শেয়ার করে নিতে পারলাম। এবং আমি আমার প্রযোজক রঞ্জনা
গঙ্গোপাধ্যায়কে অনেক ধন্যবাদ জানাবো যে উনি একটা প্রয়াস নিয়েছিলেন যেটা আমরা পূর্ণ করতে পারলাম, এবং রঞ্জনাদি এবং পুরো তার টিমকে আমি ধন্যবাদ জানাই। এবং আজকে আমাদের মধ্যে যারা এসেছেন তাদের জন্য অনেক আনন্দ হচ্ছে যে দেবশ্রী রায় এসেছেন, তাপস পালের স্ত্রী এসেছেন, চিরঞ্জিত দা এসেছেন। তো আমার ভালো লাগছে যে সবাই বাপিদার সাথে খুব ওতপ্রোতভাবে বাপিদার সাথে তারা ওতপ্রোতভাবে জড়িত এবং প্রচুর গান তাদের জীবনে এনে দিয়েছে। অনেক এসছে, অনেশা, সবার শুভেচ্ছা আছে অনেক, তারা পাঠিয়েছেন, সেগুলো আমরা দেখব। বাপ্পাকে ধন্যবাদ, বাপ্পা দারুণ ছবি বানিয়েছে, বাপ্পা ব্যানার্জি, এবং ফুল কাস্টকে, যারা এসেছেন যারা আসেনি তাদের সবাইকে আমার অনেক অনেক ভালোবাসা। হোপ অডিয়েন্স ছবিটি ভালোবাসেন, লাইক করেন, এবং এই ছবিটি যেন একটা সুপার সাকসেস। তোমার অভিনীত চরিত্রটা নিয়ে যদি একটু বলো, তোমার অভিনীত আমার চরিত্রের নাম হচ্ছে লবঙ্গলতা, এবং লবঙ্গলতার ভেতরে মানে অনেক দৃঢ়তা আছে, অনেক জজবার শক্তি আছে। আর লবঙ্গলতা যে খুব সুন্দর, মানে তিনটে জিনিস আছে। একটা হচ্ছে যে তার ভীষণ প্রেম আর আবেগ, আর তার সাথে সাথে ডিসিশন মেকিং এরিয়া, এই দুটো যে ফর্ম ব্যাপারটাও আছে। আর তার জীবনের একটা ব্যক্তিগত ব্যাপার ছিল যেটা পাস্ট, কিন্তু প্রেজেন্টের সাথে সে কখনোই সেটা কম্প্রোমাইজ করে না। তার ভবিষ্যৎটা নিয়ে এবং প্রেজেন্ট মানে এখন বর্তমানটা নিয়েই সে চিন্তিত, যেটা আগে হয়ে গেছে সেই পিছনে ফেলে সে তাকায় না, এবং সব কিছু বাঁচানোর এবং রক্ষা করার দায়িত্ব সে নেয়। তুমি এই ছবিতে, যেটা আমি অনেক সময় নিয়ে থাকি। তুমি এই ছবিতে এমন একজন অভিনয় করে যাকে বাংলাদেশের উত্তম কুমার বলা হয়, হ্যাঁ, আলমগীরের সঙ্গে কাজ করে। আলমগীর ভাইয়ের সাথে অনেক কাজ করেছি, এবং আলমগীর ভাইয়ের পরিচালনাতেও কাজ করেছি একটি সিনেমার গল্পে, এবং আলমগীর ভাই আমাদের কাছে একজন লেজেন্ড। উনি এই ছবিতে আছেন এবং ওনার সাথে আমি স্ক্রিন শেয়ার করেছি, এটা আমার কাছে খুব বড় ব্যাপার। আর উনি একজন দারুণ একজন মানুষ, এবং এই ছবিটিতে ওনার কন্ট্রিবিউশন অ্যাম্পল, এবং আমি খুব মিস করলাম আজকে আলমগীর ভাইকে, উনি আসতে পারেননি। কিন্তু আই ফিল যে ওনারও এই ছবি থেকে একটা দারুণ মানে মানুষের কাছে ওনারও একটা বিরাট যোগাযোগ হবে কলকাতার মানুষের কাছে। আগে অনেক ছবি করেছেন আলমগীর ভাই, কিন্তু এই ছবিতে আবার ওনাকে নতুন করে দর্শক পাবে। দেখো, দত্তা, লবঙ্গলতা, এই যে সাহিত্য চরিত্রগুলো পড়ছো, এই সিনেমাগুলো এখন যা বাংলা ছবির মহল বা বাজার, এটা কতটা সম্ভাবনা তুমি বা কতটা পারছো বা কীভাবে? আমি মনে করি যে এটার মধ্যে প্রচুর সম্ভাবনা আছে, কারণ সাহিত্য নির্ভর ছবি থেকে মানুষ অনেক কিছু পাচ্ছে। রিসেন্টলি দত্তাও সেই নজির রেখেছে, এবং আরও বেশ কিছু ছবি যেগুলো সাহিত্য থেকে হয়েছে। তো আশা করবো এই ছবিও মানুষের মনের কাছাকাছি পৌঁছবে। থ্যাংক ইউ। খুব সুন্দর ছেলে, খুব ভালো ছেলে। যদি ওর কোমল মনটা এত ভালো কথা বলতো আমার সঙ্গে, সেটা যদি এই ছবিতে সেই ইমোশনটা একটুখানি রাখতে পারে ও, তাহলে আমার মনে হয় যে কোনো ছবি, ওর হাতের ছবি খুব ভালো হবে, খুব ভালো। বাংলা সাহিত্য নির্ভর ছবি তুমি প্রচুর কাজ করেছো, এখন আবার অনেক বাজার বাংলা সাহিত্য নির্ভর ছবি আসছে, সেটা তুমি কীভাবে দেখছো? এগুলো বলা খুব মুশকিল। বাংলা ছবির প্রবলেম হচ্ছে, বাংলা ছবির যেটা আমি এখন ফিল করছি, এটা মানে আমি যার জন্য নিজে ছবি করতে চাইছি না, কারণ যে দর্শকটা বাংলা ছবি দেখতো, সেই দর্শকটা মাঝখানে একটা ফেজেতে বাংলা ছবি রিফিউজ করলো, কারণ সেটা ওদের মাথার ওপর দিয়ে বেরিয়ে যাচ্ছে, ইন্টেলেকচুয়াল হয়েছে। এবং যার ফলে যেটা হলো না, হাউসগুলো বন্ধ হয়ে গেল, ওর দেখলো তো না দেখে হাউস বন্ধ হয়ে গেল। তখন এখন একটা যদি কমার্শিয়াল ছবি আমি যেটা কেঁচো করতে কেউ করি, তো দেখবে কোথায়? একটা জায়গায় যাই বলে যে 4টে হল ছিল, 4টেই বন্ধ হয়ে গেছে। তো যে কোনো বাংলা ছবি দেখতে গেলে যদি আমি শুধুমাত্র এর ওপর নির্ভর করি, এই মাল্টিপ্লেক্সের উপরে, যে মাল্টিপ্লেক্সের মলে সাধারণ যারা বাঙালি ছবির দর্শক, তারা তাদের চপ্পল নিয়ে আর পাজামা পরে ঢুকতে পারে না, ভয় পায় মলকে। একটা মল ভীতি আছে সাধারণ লোকের, পকেটেও তো 5,000 টাকা আছে, কিন্তু না ঢুকতে পারে না, ব্র্যান্ডেড শার্ট পরেনি তো, এই জন্য মুশকিল। সেই জন্য এই কালচারটা নিতে পারে না সেই দর্শক যারা নিশিবদ্ধ দেখত, সেই দর্শক যারা বেদে বেজোসনা দেখত, এরকম আর কি, বা শ্বশুরবাড়ি জিন্দাবাদ দেখত। এইটা একটা বড় ক্রাইসিস হচ্ছে। হল না থাকলে, আমি কথার কথা বলছি, জিৎ যে কমার্শিয়াল ছবিতেই থাকে সবসময় করে, সেই কমার্শিয়াল ছবিটাতেও চালানোর জায়গাটা নেই। ওটা তো মাল্টিপ্লেক্সের ছবি না, ও কমার্শিয়াল ছবি করে সেট আপ, কিন্তু সেই সেট আপটাতে
হল চাই। 750 হাউস ছিল, এখন 40টা হাউস আছে। সেই জায়গায় আমার লবঙ্গলতা ছবিটা তুমি কতটা সম্ভাবনা দেখতে পাও? আমার হচ্ছে সম্ভাবনা ছবিতে শুধুমাত্র ওখানে তো নয়, আজকে অনেক রাস্তা খুলে গেছে, টেলিভিশন চ্যানেলস ইত্যাদি ইত্যাদি ইত্যাদি, স্যাটেলাইট চলে এসছে, তাতে নিশ্চয়ই কভার করবে। কিন্তু কভার যতটা করে তাতে বোঝা যাচ্ছে বাংলা ছবির বাজেট কেন কম হয় আর কম দিনে শুটিং কেন হয়। এখন বাজেটটা পায়। ওটা যতক্ষণ হাউসে চললে যে বাজেটটা হতো, যে ছবি হিট হতো, সেই পসিবিলিটি মানে বেদনের জোসনা আজকে যদি আরেকটা বানানো হতো তাহলে 11 কোটি টাকা প্রফিট করতে পারতো না, এসে পড়েছে। দ্যাটস দ্য প্রবলেম। ওই মানুষটা দেখাচ্ছে খুবই কষ্ট। অত ভালো একজন অ্যাক্ট্রেস ওই ঠিক মতো বোধহয় সম্মান পেল। মুভি নিয়ে খুবই এক্সাইটেড, মিউজিক নিয়ে আরও বেশি এক্সাইটেড, কারণ এটা বাপিদার শেষ বাংলা ছবির মিউজিক এবং অসাধারণ মিউজিক, প্রত্যেকটা গান সুপারহিট। এবং আমার নিজের লিপে একটা গান আছে যেটা শানের গাওয়া, চোখের দেখা হয় না যদি, তো সেটাও মানে ফ্যান্টাস্টিক। আমরা যখন আমরা যখন শুটিং করছিলাম আমরা তখনই বলেছিলাম যে এই গানটা হিট হবেই। তা এখন তো জাস্ট মিউজিক রিলিজের মুখে, এরপর আস্তে আস্তে সবার কাছে পৌঁছবে গানটা, তো হোপফুলি খুব বড় হিট হবে। আমার চরিত্রটা হচ্ছে আমি একজন ডাক্তার, যে মানে বেসিক্যালি তো বঙ্কিমচন্দ্রের গল্প রজনী অবলম্বনে, তো রজনীর চোখ ঠিক করা হচ্ছে আমার কাজ, রজনীর সঙ্গে আমার প্রেম, ওর সাথেই আমার রিলেশন।